আলটিমেটলি যেটা হয়েছে যে এই যে জুলাই সনদ, এই জুলাই সনদের ব্যাপারে বিএনপি যেটা হয়েছে, বিএনপি আসলে এগুলোতে তাল দিয়ে গেছে। কেন জানেন? বিএনপি দেখলো যে তারা একটা পাগলের খপ্পরে পড়েছে রীতিমতো। মানে আমার কাছে যেটা মনে হয়েছে বিএনপির কর্মকাণ্ড দেখে, আমি যেটা এখন বুঝতে পারছি, ওরা সবকিছু হো 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 করে গেছে। কারণ হলো, আমি যদি একটু স্মরণ করে দিই যে আমরা 10-15 মিনিট পাবো আর কি। আচ্ছা ঠিক আছে, 15 মিনিটস, আমরা অলরেডি 1 ঘন্টা 10 মিনিট। আমাকে যদি কোনো পাগল তাড়া করে, আমি ওই পাগলের হাত থেকে বাঁচার জন্য, পাগল যদি আমাকে বলে শার্ট খোল, আমি মোটামুটি একটা সুনির্দিষ্ট লেভেল পর্যন্ত খুলে ফেলতে পারবো। কারণ আমার প্রথম কথা হচ্ছে যে আগে পাগলের থেকে বেঁচে একটা নিরাপদ জায়গাতে যাই। তো বিএনপি আমার ধারণা হচ্ছে এই পাগলের পাল্লায় পড়ে হো 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 করেছে। যেটা মেজর হাফিজ সাহেব কিন্তু বলেছেন পাবলিকলি যে আমরা গণভোটে রাজি না হলে তো নির্বাচনই দিত না। এবং তারেক রহমান সবাইকে বলেছে না যে যে আপনারা সবাই হ্যাঁ ভোটে ভোট দিবেন। আমি জানি যে তারেক রহমান এটা বলেছে কারণ জামাতের সাথে, জামাত তো বলছে হ্যাঁ ভোটে দেওয়ার জন্য, যাতে এটা সে বলেছে পলিটিক্যাল রিজনে। আসলে বিএনপি সবগুলো গিয়ে দিয়েছে না ভোটে, এইটাও আমি জানি। তো এগুলো পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল। ভেতরের খবর হচ্ছে এইটা। সোজা কথা হচ্ছে পাগল তারা করেছে, আগে ভাই পাগল সামলা। কারণ এই পাগল সামলাতে না পারলে তো তারা একটা ইলেকশনের মাধ্যমে আসতে পারছিল না কোনোভাবে। তো এখন তো তারা ধরা খেয়েছে। বিএনপি বলছে যে কিসের গণভোট। বিশেষ করে সালাউদ্দিন সাহেব যেভাবে বলেছেন, আমি অনেক করে হেসেছি। দেখেন, আমি যত যাই বলি না কেন, এই বিপদ তো বিএনপিরও বিপদ। কারণ বিএনপির পুরো রাজনীতি নো হয়ে যাবে যদি তারা এইগুলা তারা গণভোট ফনভোটে এগুলো তারা যেতে চায়। পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে তারা অনেক কথাবার্তা বলে। সোজা কথা হচ্ছে যে জুলাই সনদের কোনো রকমের আইনি ভিত্তি নাই, এবং পরিষ্কার করে সেখানে লেখা আছে যে যদি ওই পলিটিক্যাল পার্টি তাদের ম্যানিফেস্টোতে এটা না দেয় বা তারা যদি এটাতে একমত না হয়, তারা তাদের পলিটিক্যাল ম্যানিফেস্টো অনুযায়ী তারা তাদের কাজ করতে পারবে। এখন বিএনপির ম্যানিফেস্টোতে কি এগুলা ছিল যে আমরা জুলাই সনদ এগুলা এই করব সেই করব? এগুলা ওরা যেটা পরিষ্কার করে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে আমরা এগুলো মানি না। হ্যাঁ, এমন এমন প্রভিশন আছে আপা, এখানে দুইটা জিনিস দেখার আছে। একটা হলো গিয়ে জুলাই সনদ লিগাল কিনা, আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে জুলাই সনদে কি আছে। ওই জুলাই সনদে যা আছে সেখানে বলা হয়েছে যে আপনি আর বাঙালি না, আপনি বাংলাদেশি এখন থেকে। গণতন্ত্র শব্দটাই তো নেই, গণতন্ত্র শব্দটা নাই, এবং আপনি নিজেকে আর বাঙালি বলবেন না, বাংলাদেশি বলবেন। হ্যাঁ, আমি বাংলাদেশি, আমার ভূখণ্ডজনিত পরিচয়, আমার পাসপোর্ট, আমি বাংলাদেশি। অ্যাবসলিউটলি কারেক্ট, আমি এটাতে একমত। কিন্তু আমার আমি বাঙালি, বাঙালিত্বটাই থাকছে না। আমি কি ককেশিয়ান? আমি কি ব্ল্যাক? আমি কি আফ্রিকান? নো। আমার নৃতাত্ত্বিক, মানে আমার অ্যানথ্রোপোলজি যদি আমি অ্যাপ্লাই করি, আমার নৃতাত্ত্বিক পরিচয় কি ভাই? আমার যে বেড়ে ওঠা কৃষ্টি কালচার, আমি বাঙালি। একবারই মুছে দিচ্ছে সেটা, ওই যে রিসার্চ প্যাটার্ন। আমার নৃতাত্ত্বিক পরিচয়, আমার জাতিগত পরিচয় আমি বাঙালি। আমার জিওগ্রাফি বা আমার ভূখণ্ডজনিত পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি। সিম্পল। আমার মনে না খুব বেশি ডিসপিউট করার কিছু আছে। এখন আপনি আমাকে বলেন যে এই কথাটা সংবিধানে কি দোষ করেছিল আপনার? এটাকে উঠিয়ে দিয়েছে, বলেছে জাতিগতভাবে আমরা এখন বাংলাদেশি। তার মানে হচ্ছে যে যিনি চাকমা মারমা মগ মুরং, তিনি আর কোনোদিন তাকে বলতে পারবে না। এখন একজন চাকমা মারমা মগ মুরং বাংলাদেশি বটে, কিন্তু তিনি তো চাকমা, তিনি তো মারমা মগ মুরং হাজং সাঁওতাল। আমি আমার নৃতাত্ত্বিক পরিচয় তারা ভুলে যাবে? তার মানে আপনি সমাজের ওই ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীটাকে আপনি অ্যাটাক করে বসেছেন, আপনি আমাকে অ্যাটাক করে বসেছেন। আচ্ছা, এরপরে আপনার তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সেখানে প্রসঙ্গ আছে। ওইটা আপনাকে যদি এখন আমি বুঝাতে যাই পাচি আপা, আপনি আমার কাছে বলবেন ভাই মাফ করে দেন, বোঝান লাগবে না, বাদ দেন, প্রোগ্রামের 2 মিনিট এটা বলবেন। সো ওইটা আমি বোঝাতে যাচ্ছি না। ওইটা আসলে কোনো কিছুই না। সোজা কথা হচ্ছে যে যখন একটা লোক আমেরিকা থেকে এসে বাংলাদেশের সংবিধান আপনার চেঞ্জ করতে যায়, তার তো বেসিক লটা জানতে হয় রে বাবা। ওটা তো জানতে হবে। সংবিধানের প্রভিশন, এগুলো যদি এই জিনিসগুলো তাকে না জানলে, বেসিক জিনিসগুলো না জানলে সে এটা সংশোধন করতে পারবে না। আচ্ছা, তো আলটিমেটলি যেটা হয়েছে যে জুলাই সনদটাকে কোনোভাবে এটা বলবৎ করবার কোনো সুযোগই নাই। গণভোট এগুলো আসলে সংবিধানে নাই। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ আলাপ আছে যেটা
তানিয়া আপা যে আলাপটা উঠিয়েছে, ব্যারিস্টার একজন তানিয়া, দর্শকও একই প্রশ্ন এখন আবার করেছে। আমি এটাতে আসছি। দেখেন, একজন সংসদ সদস্য যখন সংবিধানে শপথ নেয়, দানিয়াপ্পা কিন্তু আমাদের এই অনুষ্ঠানেই এসেছিলেন, এই অনুষ্ঠানেই আমরা কথা বলেছিলাম, হ্যাঁ রাইট, এবং একজন দর্শকও জিজ্ঞেস করেছে, তো দর্শকের প্রশ্নটাও পেয়ে যাবেন। আপনাদের কাছে যদি সংবিধানের বড় ভাষণটা থাকে, তাহলে আপনারা দেখবেন ওইখানে লেখা আছে যে একজন সংসদ সদস্য যে শপথ নেয় সেটা একটা ডেমো আছে। ওই ডেমোর মধ্যে পরিষ্কারভাবে বলা আছে যে সে সংবিধানকে সমুন্নত রাখবে, সংবিধানের কোনো ক্ষতি সাধন টাধন, মানে সোজা কথা হচ্ছে যে সেই বাংলাদেশের প্রতি তার শ্রদ্ধা, সংবিধানের প্রতি শ্রদ্ধা, এটাকে আপহোল্ড করবে। তো যেই মানুষটা সংবিধান পাঠ করছে সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে, সেই মানুষটা আবার জুলাই সনদের পক্ষে সে আবার পাঠ করে কিভাবে? ওটা তো অসাংবিধানিক। আর ওখানে বলা হচ্ছে এই সংবিধান থাকবে না, তো তাহলে তো আপনি একবার বলছেন না, আপনাকে একেবারে ইজি একটা ব্যাপার, আপনার এখনকার বিদ্যমান সংবিধান কোনটা আমাদের এখন পর্যন্ত? 72 সংবিধান। 72 সংবিধান বলা যায় না, 72 সংবিধানের অনেক তো চেঞ্জ এসেছে। আমি ধরে নিলাম 72 সংবিধানের যে মানে সোজা কথা হচ্ছে যে বিদ্যমান যে সংবিধানটা আছে সেইটা, তাই না? এইটা তো আপনি এইটার আন্ডারে শপথ নিয়ে বললেন যে এইটাকে আপনি আপহোল্ড করবেন। এইটার শেষ করার 5 মিনিটের মাথা থেকে আপনি কি বলছেন এটাকে আর আপহোল্ড করতে পারবেন না? সহজ ভাষাতে হচ্ছে আপনি পণ করে গেলেন সংসদ সদস্য হিসেবে যে এটাকে আপনি সমুন্নত রাখবেন। পণ করে যাওয়ার পর আপনি বলছেন, ধরা যাক যে এটা হচ্ছে জুলাই সনদ, আপনি এটাকে সমুন্নত রাখবেন, এটা আপনি করবেন। এখন আপনি আমাকে বলেন যে আপনি একবার এটার আন্ডারে আপনি প্লেজ করলেন, এবার এটার করলেন, তা আপনার এটা আর থাকে? আরো একটু সহজভাবে বুঝাই, আপনি আমাকে এসে সালাম টালাম দিয়ে বললেন আপনাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, আপনার প্রতি আমার সমস্ত শ্রদ্ধা, দূরে গিয়ে আমাকে ধরেন গালিগালাজ করা হলো, তাহলে ওই প্রথমে যে সালাম শ্রদ্ধা এগুলো থাকে? থাকে না। এইটা বোঝার জন্য আপনাকে একেবারে সংবিধান বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। কিন্তু একটা জিনিস এখানে হয়ে গেছে, তানিয়া আপা রাইটলি সেইড, যে আপনার প্রথম সংবিধানটা কিন্তু আপনি ভঙ্গ করেছেন, আর শপথ যদি ভঙ্গ করেন আপনি কিন্তু আর সংসদ সদস্য থাকেন না। আর আপনি সংসদ সদস্য না করলে সংসদ সদস্যপদ শূন্য হয়ে যাবে। তানিয়া আপা ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট লয়ার, আমি তো বলবো মানে আমার দেখা মতে, মানে শুধু বাংলাদেশের ভূখণ্ড না, এখনো পর্যন্ত আমি যত লয়ার দেখেছি তাদের ক্রমানুযায়ী উনাকে আমি প্রথম 5-এর মধ্যে আমি রাখি। অসম্ভব ভালো, এবং আমার সৌভাগ্য হয়েছে তার আর্গুমেন্ট কোর্টে দেখার। তিনি যা বলেন সেগুলোকে আমি অথরিটি হিসেবে মেনে নেই, ডিসপিউট করবার কোনো সুযোগ আমার অন্তত পক্ষে নাই। আর তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম, ব্যারিস্টার আমিনুল ইসলামের সুযোগ্য কন্যা। ফলে তানিয়া আপা খুব রাইটলি বলেছে, এটা নিয়ে আমার মনে হয় না আর বিশদ কোনো কিছু বলার একেবারেই বলাটা দরকার আছে, এটা সময় ব্যয় হবে। তাহলে আলটিমেটলি আমরা যদি একটু সামারি করতে যাই, আমাদের পুরো ডিসকাশনকে আমরা যদি সামারি করি, এখন একটা প্রশ্ন আসবে যে তাহলে বিএনপি যে ইলেকশনটা করেছে এটা তো অবৈধ। হ্যাঁ, এটা অবৈধ, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে আমি তখন 5ম সংশোধনীর একটা অংশ পড়ে বলছিলাম না, যে এটা আমি পরে বলবো আমার বক্তব্য শেষে, আমি আবার পড়ি তাহলে বুঝবেন। সেটা হচ্ছে এমন, but the court in exceptional circumstances in order to avert the resultant evil of illegal legislation may condone such illegality on the greater interest of the community. এর মানে হচ্ছে এই যে ইউনুসরা যে ইলেকশনটা করেছে এটা অবৈধ। আমি যদি খুব বেশি ভুল না হয়ে থাকি, আইনটা বুঝে থাকি, তাহলে 5ম সংশোধনীর এই প্রেসিডেন্টের আলোকেই ইউনুস এগুলো সব অবৈধ হবে একদিন বাংলাদেশের কোর্টে। তো ইউনুস যদি অবৈধ হয়, ঠিক জিয়াউর রহমানের মতো তার ছেলের ক্যাবিনেটও অবৈধ হবে। কিন্তু এইখানের মতোই আমাকে তখন বলতে হবে, ওই একইভাবে বলতে হবে, একই লাইনেই হয়তো বলতে হবে, বাট দি কোর্ট ইন এক্সেপশনাল সার্কামস্টেন্সেস ইন অর্ডার টু অ্যাভয়েড দ্য রিজাল্টেন্ট ইভিল অফ দ্য ইলিগাল লেজিসলেশন মে কন্ডোন সাচ ইলিগ্যালিটি অন দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কমিউনিটি। আমি তখন বাধ্য হয়ে বলবো যে গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কমিউনিটির জন্য আমাকে হয়তোবা এই ইলেকশনটা একসময় মেনে নিতে হবে, মানে বাংলাদেশের স্বার্থে হয়তোবা। এখন একজন দর্শকের প্রশ্ন আছে, যেটা নিয়ে নেই। আঞ্জুমান ইসলাম, তাহলে ওই আসনগুলোর এখন কি অবস্থা? ওই আসনগুলো তো ধরেন ওরা ওইটা
ওদেরকে এখান থেকে পদত্যাগ করতে হবে, এটা শূন্য ঘোষণা করতে হবে, যে প্রসিডিউর আছে সেটা করতে হবে। আপা আঞ্জুমান আপাকে এটা বলছি যে ওদেরকে, ওরা ধরেন শপথ ভঙ্গ করেছে, এখন বিএনপি স্ট্র্যাটেজিগত কারণে এটা নিয়ে প্রতিবাদ করবে না। জামাত যেটা করছে, জামাতের ভয়ের জায়গাটা হচ্ছে যে জামাত যদি খুব বেশি ভেজাল করে গণভোট নিয়ে, ওদের মাথাতে একটা জিনিস কাজ করছে যে আমরা যদি এখন বিএনপির সাথে ভেজাল করি, বিএনপি তখন এমন একটা সিস্টেম করবে যে আওয়ামী লীগ কমপ্লিটলি, আওয়ামী লীগকে একটা প্ল্যাটফর্ম করে দিবে যাতে ওদের কোনো প্রবলেম না হয়, প্রোটেকশন পাবে। তো বিএনপি খুব ভালো করে জানে যে আওয়ামী লীগ এদেশের রাজনীতি যখন শুরু করবে তখন বিএনপির কিচ্ছু হবে না। ওরা জানে যে জামাত শেষ হয়ে যাবে, কারণ আওয়ামী লীগের রাগ তো আর বিএনপির উপরে না, আসলে না, আমি যতদূর বুঝি আর কি। রাজনীতি, আমি বারবারই বলেছি বিএনপি আমার রাজনৈতিক প্রতিপক্ষ, আমার শত্রু না। সেই সূত্র ধরে সমস্ত কিছু অ্যাকশন হবে এনসিপি আর এই জামাতের উপরে। তো জামাত এমন কোন শূন্যতা বা ফাটল তৈরি করতে চায় না যেই ফাটলের মধ্য দিয়ে আমরা এগোতে পারি। তাই বারবার তারা অনেকটা যেটা করবে, অনেক কিছু মেনে নেবে, চুপ করে থাকবে, কিছু বলবে না। কিন্তু অন্যদিকে বিএনপি যেটা করবে সেটা হচ্ছে যে থাক, এখন আর এইসব নিয়ে ভেজাল করে লাভ নেই, দেশটা করবো হবে এই পাগলের পাল্লা থেকে পেয়েছি, 5 বছর আগে চালাই, চালাতে থাকি, লুটে পুটে নেই, হ্যাঁ দরিয়া পেয়েছি। এখানে একটা প্রশ্ন আসছে, সেটাও আসলে নিতে হচ্ছে, সেটা হচ্ছে এটা কি আওয়ামী লীগের কাউকে আইনগত মামলা করতে হবে? অর্থাৎ ওই 78টা সিটের বিষয়ই হচ্ছে, যদি সেটা হয় তাহলে কেন মামলা করছে না? এখানে 78টা সিট মানে যে শপথ ভঙ্গের যে বিষয়, সেখানে 78টা সিটের হিসেব আছে না, 78 জন শপথ ভঙ্গ করে। এটা নিয়ে মামলা হতে পারে, মামলা করা হতে পারে। এটা এখান দিয়ে মামলা করলে দুই ধরনের ব্যাপার হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এখানে একটা তানিয়া আপা একটা কথা বলেছে যেটার সাথে আমি খুব একটা দ্বিমত পোষণ করি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সুযোগটা নিতে পারে, 78টা আসনে আওয়ামী লীগ ইলেকশন করতে পারে। আমরা তো এই ইউনুসের আন্ডারে ইলেকশনই মানি না, এইটাই মানি না। আমরা ওই 78 আন্ডারে আমরা ইলেকশনে যাবো কেন? এটা হচ্ছে আমার পজিশন আর কি। আর এটা নিয়ে যদি ধরেন রিট পিটিশন করাও হয়, আওয়ামী লীগের এখানে আমাদের স্ট্যান্ডটা তো ক্লিয়ার, আমরা তো আর কারো ফেলে যাওয়া, কারো আসনের মধ্যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো না আসলে। তবে এটা নিয়ে একটা ফায়দা তুলতে পারে বিএনপি, এটা নিয়ে একটা রিট পিটিশন হলে এটা নিয়ে ব্ল্যাকমেল করতে পারে জামাতকে, যে বেশি তেরিবেরি করলে এইটা কিন্তু, মানে যদি বিচার ব্যবস্থা যদি ধরেন এরা ম্যানিপুলেট করে, তখন কিন্তু এটা নিয়ে একটা ব্ল্যাকমেল জামাতকে করতে পারে ভবিষ্যতে। আরো একটা সুবিধাও আছে, কারণ 78টা সিট তো ধরেন এখন বিএনপির না, 78টা সিট থেকে তো ধরেন বিএনপি যদি মনে করেন, কথার কথা আলোচনার জন্য বলছি, বিএনপি 50টা সিট এখান থেকে পেতেও পারে যদি আবার বাই ইলেকশন হয়। মানে যতগুলো সিট আমার ব্যক্তিগত ধারণা যে হ্যাঁ, না আমি তো আপনাকে আগেই বলেছি যে এই ধরনের হিসাব নিকাশ যখন আসবে তখন কিন্তু পলিটিক্যাল জায়গাটা এমন একটা জায়গাতে চলে যাবে যেই পলিটিক্যাল ডিসকাশনের মধ্যে জামাতকে তখন ব্যাপকভাবে ওদের উপরে প্রেশার ক্রিয়েট করতে হবে। সেই সময়টা এখনো আসেনি। তবে এইটাও ঠিক যে আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথাবার্তা বলে, বিএনপির অনেকের সাথেই অনেক নেতাকর্মীরাই তো বিভিন্ন সময় যোগাযোগ করেছে। সেটা ধরেন আপনার এই যে না ভোটের আগে ফেসবুকে প্রচুর মেসেজ দিয়েছে, নিজুম ভাই আমি বিএনপি করি, কিন্তু ভাই প্লিজ আপনি একটু বলেন যে যাতে আমাদেরকে ভোটটা দেয়, এই সেই। আমি বলেছি বাইরে আমরা ইলেকশনেও যাচ্ছি না, আমরা এগুলো বলতেও পারবো না, তারপরেও বাংলাদেশের মানুষ বোঝে, রাজাকারদেরকে ভোট দিবে না, নানান ধরনের ভাবে বুঝ দিয়েছি, বলেছি। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কি জানেন, ব্যাপারটা হলো এমন যে বিএনপি এইবার একটা অভিজ্ঞতা তাদের হয়েছে, আমি যদি ভুল না করে থাকি, যে জামাত কি জিনিস। আমি এরকম পরিচিত অনেককে জানি যে ধরেন বিএনপি মনোভাব, তারা বলেছে নিজুম ভাই এই জামাত এরা যে কি ভয়ঙ্কর এবার আমরা টের পেয়েছি। ভয়ঙ্কর একসঙ্গে সংসার করবার পর অবশেষে বুঝেছি। এই যে আপনার ইস্ট লন্ডনে যখন যাই, কফি দোকানে গেলে তো বিএনপি বলেন, অন্য পার্টি বলেন, জাতীয় পার্টি বলেন, অনেক মানুষজন আসে, ছবি তোলে, কথাবার্তা বলে, মানে এসে বলে যে ভাই আপনি আওয়ামী লীগ করেন ঠিক আছে, এবার তো জামাত যেই হারামি, জামাত যেই যা করেছে আমাদের সাথে। তো এই মনোভাব থেকে আমি বুঝতে পারি যে জামাতের ব্যাপারে বিএনপির একটা ব্যাপক ক্ষোভ আছে, শিবিরের প্রতি ক্ষোভ আছে, এবং ওরা যে কতটা ডেঞ্জারাস। এবং আমি বারবার এই কারণেই বলি যে বাংলাদেশে যদি ধরেন সুস্থ রাজনীতির চর্চা থাকতো, যদি তারেক রহমানরা 21শে আগস্টের গ্রেনেড হামলা না করতো, তত্ত্বাবধায়ক সরকারটাকে তারা এভাবে শেষ করে না দিত, তাহলে বাংলাদেশে কিন্তু জামাত একেবারেই অপাংতেয় হয়ে যেত। এবং জামাত এই পর্যন্ত বেঁচে আছেই বিএনপির কারণে।
নিজু ভাই, তাহলে একটা কথা তো আসে, আপনি যে কথাটা বললেন, বিএনপির জন্য তো এখন একটা বড় অপরচুনিটি আছে নিজেকে সেখান থেকে ঘুরিয়ে এনে মুক্তিযুদ্ধের আদর্শের রাজনৈতিক দল হিসেবে পুরনো ভুল ভ্রান্তি গুলোকে সরিয়ে, তারা যেমন বলতো ক্ষমা চাইতে হবে বা ব্লা ব্লা ব্লা, এখন তো নতুন একটা গণতান্ত্রিক ধারা ইনক্লুসিভ ডেমোক্রেসিকে রক্ষার জন্য তারা তো একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইলে করতে পারে। বিএনপিটা কতটুকু পারবে আমি জানি না, কারণ বিএনপির মধ্যে প্রেসার গ্রুপ আছে। বিএনপির মধ্যে খুবই প্রো লিবারেশন ওয়ার যেমন আছে, বিএনপির মধ্যে প্রবল ডানপন্থা আছে, এবং বিএনপির মধ্যে আদর্শের চর্চাটা ওইভাবে নাই। হ্যাঁ, আপনি মৌলবাদী দলগুলোর আদর্শ খেয়াল করবেন, তারা পরকালের কথা বলে বলে জান্নাতে যাওয়ার টিকিট বিক্রি করে, আপনি সেটা দেখেছেন। সেটাকে আমি ভ্রান্ত ধারণা বা যে ধারণাই বলি না কেন, যে তারা ভ্রান্ত পলিটিক্যাল স্টেপ বলি না কেন, এইটাকে তারা একটা আদর্শে পরিণত করার চেষ্টা করেছে। আওয়ামী লীগের কথা আপনি ধরেন, আওয়ামী লীগ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, একটা কালচার একটা রাষ্ট্র, সবার জন্য রাষ্ট্র, ডিজিটাল বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের চেতনা যদি বড় দাগে ধরেন, আওয়ামী লীগের ওই আদর্শের জায়গাটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানুষ, গণমানুষ, শ্রমিক। কিন্তু বিএনপির জায়গাটা ধরেন, বিএনপি এমন একটা প্ল্যাটফর্ম যে আওয়ামী লীগ থেকে গিয়েও সেখানে গিয়ে পাখি বাসা বাঁধতে পারে, ফ্রিডম পার্টি থেকে গিয়েও বাসা বাঁধতে পারে, জামাত, এনসিপি, মানে যে কোনো পার্টিতে গিয়ে বিএনপি করতে পারবেন। বিএনপি উইল নেভার আস্ক ইউ দ্য সেকেন্ড কোশ্চেন, ভাই কেন আসছেন? হ্যাঁ, ফলে বিএনপির পক্ষে, মানে বিএনপিতে এই চারোমুখী পলিটিক্যাল আদর্শটা এমন ভাবে প্রভাব বিস্তার করে যে বিএনপির পক্ষে মনে হয় না এই মুক্তিযুদ্ধের একেবারে পিওর পক্ষের হবে। তারপরেও আমি মনে করি যে আমি এটা মনে করি, অনেকে এটা মনে করেছে যে বিএনপি আসাতে অ্যাটলিস্ট জামাত তো আসে নাই, মানে অনেকে কিন্তু এইভাবে কথাগুলো বলেছে। বাট আজকে বিএনপির কারণেই বাংলাদেশের এই অবস্থা, বিএনপির এই রাজনীতির কারণেই আজকে বাংলাদেশের এই ভয়ঙ্কর অবস্থা আমাদেরকে নানানভাবে দেখতে হয়েছে। তো আমি মনে করি যে আমি এখনো মনে করি না জামাতকে এখনো সে ওই অর্থে প্রেসার ফেলবে, কারণ বিএনপি আগামী কিছুদিন ধরে চেষ্টা করবে, আগে যেহেতু তারা অনেকদিন ক্ষমতায় ছিল না, তাদের পায়ের মাটিটাকে শক্ত করার জন্য। কারণ কোন একটা পার্টিকে আপনার ধরতে হলো তাদের পায়ের মাটি শক্ত করতে হবে, এটা এই লাইনেই যাবে, হাঁটবে। আমি কোয়াইট শিওর। দর্শকরাও তো লিখছে সেরকম যে ধন্যবাদ বলার জন্য যে আওয়ামী লীগ যেহেতু ইলেকশনটাই মানে না, তাই ওই সিটগুলোতে ইলেকশনে যাবে না। কিন্তু বিএনপি বুঝলেও তারেক রহমান কি জামাতকে চিনেছে? তারেক রহমানের টাকার উৎস তো শুনি জামাত। একটু জানাবেন কি তারেক রহমান সম্পর্কে কি ভাবেন আঞ্জুমান ইসলাম? আমাদের দর্শকরা কিন্তু আমাদের অনুষ্ঠানে আপনার কথাগুলো শুনছেন এবং তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক প্রশ্ন আসছে। আরেকটা প্রশ্ন নিয়ে নেই, আব্দুর রহমান, তিনি এর আগে অনেকগুলো প্রশ্ন করেছেন। তিনি ভাই, জামাত সীমান্ত অঞ্চলের আসন দখল করেছে, যা ভারতের জন্য বিপজ্জনক নয় কি? বিএনপি জাতীয় পার্টিকে কোরবানি দিয়েছে কি মুক্তিযুদ্ধের দল হয়েও? দেখেন, মানে বিএনপি যদি, প্রথম কথা হচ্ছে যে আঞ্জুমান আপা যে প্রশ্নটা করেছেন, আমার আসলে বিএনপির ফান্ডিং এর উৎসটা সম্পর্কে আমার জানা নাই। তারেক রহমানের ব্যাপারে আমার একটা পার্সোনাল অভিমতের জায়গাটা হচ্ছে যে আমি ঠিক জানি না যে 17 বছর ইংল্যান্ডে থেকে তিনি আসলে টেকওয়ে যদি বলি কি নিয়ে গেলেন সাথে করে, কি শিখলেন সেটা হয়তো বা অচিরেই জানতে পারবো। কতটুকু শিখলেন, বুঝলেন, এটা আমি ওইভাবে এখনো বলতে পারবো না। তবে তারেক রহমানের ব্যাপারে আমার একটা ভাবনার জায়গাটা, যেমন ধরেন ও যখন রাজনীতি শুরু করলো তখন কিন্তু বঙ্গবন্ধুর যে সমাধিতে তিনি ফুল দিয়ে শুরু করলেন, যেটা আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম ওই সময়। এবং এই লোকটাই, এই একই লোক আপনার হাওয়া ভবন পরিচালনা করত, একই লোক 10% হিসেবে পরিচিতি পেয়েছেন, একই লোক বঙ্গবন্ধু কন্যাকে খুন করতে চেয়েছেন, একই লোক বা তারই পার্টি আপনার তত্ত্বাবধায়ক সরকারকে পুরো ছিন্ন ভিন্ন করে দিয়েছেন, তারা কোনো ব্যবস্থা নেয়নি। সেগুলো হয়তোবা দলীয় সম্মিলিত অবস্থা ছিল, তারেক রহমান এককভাবে হয়তোবা, কিন্তু 21 আগস্টের গ্রেনেড হামলা তো তারেক রহমানের সরাসরি সম্পৃক্ততা ছিল। ফলে আমি জানি না যে ওই ধরনের ধ্বংসাত্মক জায়গা থেকে তিনি ফেরত এসেছেন কিনা, কারণ তার এখন উচিত হচ্ছে আরো গভীরভাবে ভাবা যে একটা শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ না থাকলে এবং ডানপন্থীদের উত্থান হলে কি হতে পারে, এটা তো ওনার এই ইলেকশনের বা এই যেটাকে ইলেকশন তারা বলে, সিলেকশনের মধ্যে তারা পিওরলি বোঝার কথা। এবং
এখানে যদি বিএনপির বিদ্রোহী পার্টি না থাকতো তাহলে তো জামাত তো 30টা না 20টা আসনও পায় না। আমি তো এমন এমন আসনে দেখেছি যে বিএনপির বিদ্রোহী প্রার্থী পেয়েছে 1 লক্ষ, আর বিএনপির নমিনেশন যে পেয়েছে সে পেয়েছে ধরেন 98,000 70,000। ওই দুটা মিলে কিন্তু যেই ভোট পেত সেখানে জামাত কাছে তারাও থাকতো না। তাহলে জামাত যে 70টা আসন পেয়েছে ওই আসনগুলোতে যদি বিএনপির বিদ্রোহী আসন না থাকতো তাহলে জামাত এই অবস্থাতেও 20টা আসন পেত না, মানে 20টা আসনের নিচে পেত। তারপর আমিনুল, ওকে তো কোরবানি দিয়ে দেওয়া হয়েছে। অনেক কোরবানি হয়েছে। শফিকুলকে কোরবানি দিয়ে দেওয়া হয়েছে, কারণ ওই জামাতের প্রধানই হারতে নিয়েছে। তারপরে অনেক অনেক জায়গাতে যেটা করেছে তারা, সিলের উৎসব তো আমরা দেখেছি। ফলে এই ইলেকশন নিয়ে আলোচনা করতে গেলে ইলেকশন কি যাই হোক, আমাদের মোটামুটি শেষের দিকে যদি না এই সিলেকশন প্রসেস নিয়ে কথা বলার, কিন্তু পরবর্তী যে কোশ্চেনটা এসেছে যে সীমান্ত অঞ্চলবর্তী জায়গাগুলোতে এটা অ্যালার্মিং কিনা ভারতের জন্য, আমি আসলে সত্যি কথা বলতে যে শুধু সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আমি বলবো না, তবে এটা একটু গবেষণা হওয়ার দরকার যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ওরা ঠিক এইভাবে জিতলো কিভাবে, সেখানে বিএনপি থেকে কারা দাঁড়িয়েছে, সেখানে কিভাবে জিনিসগুলো কাজ করেছে, এগুলো মনে একটু গবেষণা হওয়া দরকার। এগুলো এইভাবে ঠিক একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক না, এগুলো মনে হয় অনেক কিছু ভাবার আছে। আজকে যদি ধরেন আওয়ামী লীগ ইলেকশন করে, জামাত 5টা, এইবারের ইলেকশন থেকে আমি বুঝতেছি জামাত 5টা আসনও পাবে না, আমার মোটামুটি বোঝা হয়ে গেছে। লেটস সে এটা একটা প্রপার ইলেকশন হয়েছে, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপির সেই ক্ষেত্রে আর বিদ্রোহী প্রার্থী ধরেন নাই, আওয়ামী লীগ আর বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে, জাতীয় পার্টি হচ্ছে, জামাত 3 থেকে 4টা বা 5টা আসন ছাড়া কোনো আসনই পেত না। আমি আপনাকে এইটা এতটুকু বলছি যে এটা তাদের জন্য অসম্ভব হয়ে যাবে। একটা জিনিস আমি মোটামুটি বুঝেছি যে এই বাংলাদেশে মানুষ এন্ড অফ দ্য ডেতে জামাতকে ঘৃণা করে। এই ওপেন বুক এক্সামেও যে ফেল করতে পারে, হ্যাঁ, সে আসলে কোনো দলই না, এইটা মোটামুটি আমার বোঝা হয়ে গেছে। তাদের বটবাহিনী কোনো জনগণ নয়। এক্স্যাক্টলি, যেহেতু বটবাহিনী ভোট দিতে পারে না এবং ওদের যত হম্বিতম্বি এই ফেসবুকে, যত হম্বিতম্বি তাদের সোশ্যাল মিডিয়া গুলাতে, আসল মাঠে এন্ড অফ দ্য ডেতে মানুষ রাজাকারের বাচ্চাদেরকেও চেনে, রাজাকারকেও চেনে। এইটা আমি বুঝলাম আর কি, এটা একটা আশার কথা। তবে আমি বিএনপির ক্ষেত্রে একটা কথা বলতে পারি যে বিএনপি যদি এখনো এটা না বোঝে যে একটা শক্তিশালী প্রতিপক্ষ না থাকলে বিএনপি একা একা এই জামাতকে হ্যান্ডেল করতে পারবে না। বিএনপি আর জামাত মিলে যদি রাস্তাতে না নামে তাহলে জামাতের মতো এই মৌলবাদীকে খেয়ে দিবে, বিএনপিকেও খেয়ে দিবে। আপনি বিএনপি আর আওয়ামী লীগ বলতে চাচ্ছিলেন, প্রথমে ভুলে বিএনপি আর জামাত বলে ফেলেছেন। সরি আমি বিএনপি আর আওয়ামী লীগ যদি এই রাজপথে না নামে, আমার মনে হয় এইটাই করা উচিত যে বিএনপি আর আওয়ামী লীগ রাজপথে, জামাতকে আগে পুরোপুরি নির্মূল করলে পরে দেন আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে সর্ট আউট হবে হোয়াট অ্যাকচুয়ালি ওয়েন্ট রং, কি হয়েছে না হয়েছে, দেন উই ক্যান টক ইচ আদার। একটা উইন্ডো খোলা রাখতে হবে আমার কাছে মনে হয়, কারণ আপনি এখন যে রাজনীতিটা যে পর্যায়ে গেছে, আপনাকে খুব বেশি রিজিড হলে হবে না, ইউ হ্যাভ টু বি ওপেন অ্যান্ড ইউ হ্যাভ টু স্টার্ট টকিং। তা না হলে জামাতের মতো মৌলবাদী এদেরকে রুখতে হলে আপনি যতই অপছন্দ করেন বিএনপিকে, আলোচনার টেবিলটাকে খোলা রাখতে হবে, তা নাহলে জামাতের মতো মৌলবাদী সবাইকে খেয়ে দিবে। আমি আপনাকে এটা বলে রাখলাম। এই যে মামলাগুলো আছে আইসিটি, তারপরে নানাবিধ সংকটের মধ্যে আছে আওয়ামী লীগ, এবং নিবন্ধন বাতিল, ছাত্রলীগের নিষিদ্ধ, এই বিষয়গুলোর বিষয়ে কি আপনার মনে হয় যে বিএনপি প্রতিদ্বন্দ্বিতার জায়গায় থেকেও দেখবে নাকি সেই আগের মতো প্রতিহিংসার জায়গায় থাকবে? এটা ঠিক প্রশ্ন নয়, জাস্ট শেষের আলোচনা। এটার ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে সময় বলে দেবে সবকিছু। হ্যাঁ, আমি আসলে প্রশ্নও করিনি, জাস্ট আলোচনার টেবিলে এই কথাগুলো আমাদের দর্শকরাও শেয়ার করছেন, তাদের পক্ষ থেকে প্রসঙ্গটাকে আনা কি। একেবারে যদি আমরা এখন শেষ করতে চাই, তাহলে শেষ কথাটা কি বলতে চান আপনি? একটা শেষ কথা তো বলতে হবে। আমার আলটিমেটলি কথা যেটা হচ্ছে, শেষ কথাটা যেটা হলো সেটা হচ্ছে যে বাংলাদেশে যে সাংবিধানিক যে জটিলতাটা তৈরি হয়েছে, আমাদের সংবিধান এত বেশি ক্ষত বিক্ষত হয়েছে যে আপনার যেটা সংবিধান অনুযায়ী ইলেকশনই হয় না, সেটা আপনি সরকার গঠন করে দেশ চালাচ্ছেন, জামাত ইসলামী নতুন সংবিধান করতে চাচ্ছে। আমি খালি শেষ কথাটা এটাই বলবো যে আমাদের রাজনীতিবিদদের, যারা দেশকে ভালোবাসে,
জামাত বাদে, জামাত কোনো রাজনৈতিক দল না, এটা একটা ক্যাডার ভিত্তিক একটা মৌলবাদী প্রতিষ্ঠান। আমার কাছে মনে হয় পলিটিশিয়ানরা এখনই ভাবা উচিত যে আমরা কি আসলে এই দেশটাকে বাঁচাতে চাই কিনা। আমরা তো ইতিমধ্যে ইবলিসকে দেখে ফেলেছি যে ইবলিস ক্ষমতায় থাকলে কি হতে পারে। ভাষা শুদ্ধা চেঞ্জ করে দিচ্ছে, মানে 18 মাসের সুযোগে কি করেছে আমরা চোখের সামনে দেখতে পেয়েছি। এখন আমাদের নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে, টর্চার করা হচ্ছে। তো আমার মনে হয় এটা সুযোগ এসেছে যে ঠান্ডা মাথাতে ভাবার যে কিভাবে আমরা মৌলবাদকে, আমার এখন মনে হচ্ছে যে সামারি এইটাই যে এই মৌলবাদীদেরকে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে এই দেশটাকে শেষ করে দিয়েছে, এদেরকে কিভাবে নিউট্রালাইজ করে শেষ করে দেওয়া যায়। এই দেশের রাজনীতি হবে মানুষের চাহিদা ভিত্তিক, একদম সেবা ভিত্তিক। আমি আপনাকে এই মেডিকেল সেবা দিব, আমি আপনাকে এরকম যানবাহন দিব, আমি আপনার জীবনে এরকম প্রশান্তি এনে দিব, আপনার জীবন আপনার নিরাপত্তা দিব, সোশ্যাল সিকিউরিটি, আমার জীবন ধারণ কিভাবে হবে, আমার খাদ্য, ফুড, চিকিৎসা, আমার পড়ালেখা, এইটার ভিত্তিতে হবে। আমি আপনারা জান্নাতে পাঠা দিব, এটা আবার কি রাজনীতি? এটার জন্য আপনার কাছে আমার যাইতে হবে কেন? এটার জন্য তো আমার মশলা আছে, আমার পশ্চিম দিক আছে, আমার কেবলা আছে, হজে যেতে পারি আমি, আমার হুজুর আছে, ইমাম আছে, তাদের কাছে গিয়ে আমি আমার এগুলোর পাঠ নিতে পারি। এটার জন্য আপনারা ভোট দিতে হবে কেন? সো এইবার আমরা যেটা দেখেছি যে এই মৌলবাদকে মাটি দিতে হবে, তা না হলে বিএনপিও বাঁচবে না, আওয়ামী লীগও বাঁচবে না, কেউই বাঁচবে না। এটাই আমার সামারি। অনেক ধন্যবাদ। এবং আপনি যে শেষ কথাটা বলেছেন সেটার সাথে আমারও একমত এবং দর্শকরা একমত। এবং খানিকটা সেই উত্তর কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণ গণভোটকে ভোট না দিয়ে এবং ভোট কেন্দ্রে না যে খানিকটা উত্তর কিন্তু তারা দিয়ে দিয়েছে। যেভাবে জান্নাতে আসলে বাংলাদেশের মানুষ যেতে চায় না, এই তাবিজটা কাজ করেনি, জামাতের এই মেডিসিনটা একদমই কাজ করেনি। তো অনেক ধন্যবাদ। মানুষ জান্নাতে যেতে চায় না, এটা আসলেই খুব অদ্ভুত ঘটনা ঘটেছে বাংলাদেশে। তারা ভেবেছিল এদেশের মানুষ অবুঝ, এদেশের মানুষ জুলাইকে যেভাবে বোকা হয়েছিল বারবার বোকা বানানো সম্ভব, এবং জান্নাতের টিকিট এরকম করে মূল্য ঝুলিয়ে আগে এটাকে শুনতাম আমরা যে ওরা জান্নাতের টিকিট বিক্রি করে। এবার যেভাবে নির্লজ্জ ভাবে নেমেছে এবং এদের মুখপাত্র হিসেবে তারা ব্যারিস্টার শাহরিয়ার নামে একটা ছেলেকে নামিয়েছে, আমার ধারণা জামাত মানে মোটামুটি যদি 10টা ভোটও পেত, সেই ভোটটাও কমেছে এই লোকটার কারণে। মানে ভয়ঙ্কর, মানে নির্লজ্জ কিছু লোককে নামিয়েছে এবং এত বাজে শোনা যাচ্ছিল যে আপনি আমাকে ভোট না দিলে তো জান্নাতে যেতে পারবেন না, আপনার হাসরের দিনে থাকবে হচ্ছে দাঁড়িপাল্লা। মানে বাংলাদেশেই সম্ভবত এগুলো সম্ভব ভাই। বাংলাদেশ ছাড়া তো পৃথিবীর অসংখ্য দেশ ইসলাম ধর্ম পালন করে, মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, ইংল্যান্ড, আমেরিকা। মানে কি অদ্ভুত ব্যাপার যে একটা পলিটিক্যাল পার্টিকে ভোট দিলে নাকি সে জান্নাতে চলে যাবে। এটা ব্যাকফায়ার করেছে, কমপ্লিটলি ব্যাকফায়ার করেছে। তো বাংলাদেশের মানুষ খুব মানে বিবেচক, সেটিও প্রমাণিত হয়েছে। আর ব্যারিস্টার শাহরিয়ারের কথা যেহেতু উঠলো, আমি একটা জিনিস শেয়ার না করে পারছি না লিচু ভাই। এই লোকটা নাকি লেখাপড়া করেছে, সে বারবার ভিডিও করে সেখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছিল। মানে হ্যাঁ, মানে অদ্ভুত। তার বেশ একাধিক ভিডিওতে আমাকে নিয়ে তার মানে ক্ষুব্ধতা, মানে আমাকে নিয়ে নানান। একদিন আমন্ত্রণ করেন না, একদিন আপনাকে নিয়ে এত প্রবলেম, একদিন আমন্ত্রণ করেন আমার সাথে, বলেন যে নিশু মজুমদারের সাথে একদিন বসেন, একদিন নিয়ে আসেন। তবে এই ধরনের লোকের সাথে আপনার বসাটা আপনার জন্য সম্মানপূর্ণ হবে। মানে এই লোকটা একটা একটু পাবলিকের সামনে একটু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাওয়া দরকার আছে না? ইউ আর রাইট। পাবলিকের সামনে তবে আমাদের দেশের জনগণ কিন্তু বোঝে না, যে একটা গান আছে, বোঝে না সে বোঝে না, কিন্তু আসলে বোঝে সবই। যার জন্য এবং ঠান্ডা মাথায় বাংলাদেশের মানুষ একদম জবাব শুধু না, মানে ছুঁড়ে ফেলে দিয়েছে জামাতদেরকে। তাদের টোটকাতে কোনো কাজ হয়নি। এবং এইবার 21শে ফেব্রুয়ারির বিভিন্ন জায়গায় জামাতের যে আচরণ, সে আচরণ দেখে এবং তারা যে কথাটি বলেছে জামাতের আমির একজন সাংবাদিকের প্রশ্নে যে এত বছর আসেননি, কেন এসছেন, উনি বলেছে এখন তো আমি সরকারে আছি এই জন্য আসে। মানে উনি সরকারের কারণে উনি এসছে, তার মানে আদর্শিক কোন শ্রদ্ধা কোনো জায়গায় নেই। যে আসবে না, যে মনে করে এটা ধর্মেতে নিষিদ্ধ আছে, সে তো আসলে সরকারের বিরোধী দলে থাকুক আর সরকার থাকুক, সে আসবে না। হ্যাঁ, তার মানে হচ্ছে যে তারা আল্লাহকে ভয় পায় না, তারা সিস্টেমকে ভয় পায়। একদম একদম খুব সুন্দর উপমা দিয়েছেন নিজম ভাই। অনেক অনেক ধন্যবাদ। আমাদের দর্শকরা আমাদের সঙ্গে অনেকক্ষণ মানে আলোচনা অংশগ্রহণ করছিলেন। আমার মনে হয় যে খুব চমৎকার করে অনেক বিষয় চলে এসছে
এবং আজকে আমাদের পাশাপাশি অন্য শো না থাকার কারণে একটু আরামও হয়েছে। আমারও মনে হচ্ছিল যে হোক, আলোচনাটা দীর্ঘ হোক, অসুবিধা নেই, আলোচনাটা হওয়া দরকার, অনেক প্রশ্নের উত্তরও হওয়া দরকার, এবং আলোচনাটা খুব শ্রুতিমধুর, খুব আনন্দদায়ক, এবং আপনি এত চমৎকার করে ব্যাখ্যা করেছেন যে আইনের কঠিন বিষয়টাও সবার কাছে সহজ হয়ে গেছে। আমি তো খুবই ভালো মতো বুঝতে পেরেছি। আমি আইনের ছাত্রী না, আইনের ছাত্রী হিসেবে আমি খুবই মূর্খ, কিন্তু আমিও বুঝতে পেরেছি, দর্শকরা বুঝেছেন। আপনার কাছে কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আর এই যুদ্ধটা আমাদের আসলে অনেক দীর্ঘ, গালি গালাজ অপমান সবকিছু সয়ে আমাদেরকে যুদ্ধটা চালিয়ে যেতে হবে, এবং সেই কারণেই আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের, বাঙালি জাতি সংস্কৃতি ঐতিহ্যের পক্ষে, আমাদের ঐক্যবদ্ধ থাকাটা অনেক জরুরি। একদম এটাই শুধু আহ্বান করবো সবাইকে যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের ভেতরে নানান রকমের দ্বিমত থাকতেই পারে, ব্যক্তিগত অপছন্দ থাকতে পারে, সেটা আপাতত রেখে দেই ড্রয়ারে তালা দিয়ে। আমাদের মুশকিলটা হচ্ছে যে আমরা আসলে কমন শত্রুটাকে চিনি না, যে শত্রুকে প্রথমে বধ করা প্রয়োজন আসলে। একদম, আমাদের ছোটখাটো গুলোকে আমরা রেখে দেই, ভবিষ্যতে প্রধান শত্রু, বড় যে ঝড়, বড় যে জলোচ্ছ্বাস, বড় যে অশনি সংকেত, তাকে সেই ফ্রাঙ্কেনস্টাইনের দানবটাকে আমরা সরাই, তারপর না হয় ব্যক্তিগত লোকে আমরা যে ব্যক্তিগত নিচু মজুমদারের ত্রুটি থাকলে সেটা বিচার করা যাবে, তাই না? এখন আমরা আমি মনে হয় আপনার প্রোগ্রামে বলেছি, আবারও বলি, সেটা হচ্ছে যে দেখেন, আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে সম্ভবত নিজু মজুমদার দমে যাবে না, বলবে একজন প্রাচীও বা কেন বলে, মানে আপনি হয়তো যেটা বলেন নাই, আমি যেটা বলেছি সেটার ব্যাপারটা এমন যে আমি তো আসলে বারবারই বলেছি যে আমার সন্তান ডুবে যাচ্ছে। আমার সন্তান যদি আওয়ামী লীগ হয়, আমার সন্তান পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, আমাকে এখন কে সমালোচনা করলো, কে আমাকে কি নাম কলিং করলো, বা আমাকে নিয়ে হাজার হাজার কথা বললো, আমি না, আমার সন্তানকে বাঁচাতে হবে। আমার লক্ষ্য তো স্থির, ওর হাতটা দেখা যাচ্ছে পানির মধ্য থেকে, ওকে আমার টান দিয়ে নিয়ে এসে পুরো বডিতে আমার জাহাজে তুলতে হবে ওকে। আমার রাস্তা দীর্ঘ, আমি এখন অন্যদিকে নজর দেওয়ার মতো যে বিলাসিতা সেটা আমার নাই আসলে। আমাকে ধরেন পেছন থেকে ফ্রিডম পার্টি বলে, আমাকে ফ্রিডম পার্টির জামাই বলে, আমাকে কত কিছু বলে আপা, এগুলার কোনো মা বাপ নাই কোনো কিছু, কিন্তু আমার তো লক্ষ্যটা খুব স্থির। আমার সন্তান ডুবে যাচ্ছে, ওকে আমার 2-5 খোলা করে তুলে আমাকে জাহাজে তুলতে হবে। এটা আমি একা না, মানে আমি একা না, আমরা তুলতে হবে। আমি সেই আমরার মধ্যে আমি একজন। ওই পেছনের ওই ডাকটা আমি এখন শুনবো না, ওগুলো আমি পরে বিবেচনা করবো। কারণ আরে ভাই, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার জুলুম হয়ে গেছে, আপনার কি যেন মজলুম হয়ে গেছে, আমার বিপ্লব হয়ে গেছে, কি ইনকিলাব হয়ে গেছে। আমার তো সব শেষ করে দিল ওরা, আমার ভাষা পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে। দুদিন পরে তো ভাই ভুলেই যাবো যে কি বলি না বলি, মানে ভাষা পেহলেবার, ওই যে সেদিন দেখলাম যে বলে পেহলিবার জামাতকে ভোট দিয়েছি, তো আমার তো অবস্থা হয়ে যাবে পেহলিবার। তো আমি আমার জীবনকে তো পেহলিবারে নিয়ে যেতে পারি না, আমার জীবনকে বাঁচাতে হবে। আমার কালচার, আমার কৃষ্টি কালচার, আমার জীবন, আমার মা বাবা যেভাবে বড় হয়েছি, এই জীবনকে আমি মনে করি যে এটা আমরা তো লাস্ট জেনারেশন মনে করি, এবং আমাদের পরের জেনারেশনদেরকে আমরা খুব ভালো যে শিখিয়েছি তাও না, এসকেপিস চলে এসেছি দেশের বাইরে, ফলে এক ধরনের তাড়না অনুভব করি আপা। আমার দেখেন আপা নেত্রী, তাকে যে অসম্মান করা হয়েছে, এইটা আমার মাথার মধ্যে তো আমার আমৃত্যু আমার যাবে না আমার কখনো। ওই সম্মান তাকে ফেরত দেওয়া, এই দেশকে উদ্ধার করা, এই বাংলাদেশের গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ একটি বাংলাদেশকে জাতীয়তাবাদের গৌরব, নিজেকে বাঙালি বলে বলতে পারি, যেটা তো আপনি দেখেছেন তারা উঠিয়ে দিয়েছে। ফলে আমার যখন লক্ষ্য স্থির, তখন আমার মনে হয় না যে বুলিং বা কোনো কিছুই কিছু হবে, বলবে মানুষ, মজা নিবে, গালিগালাজ করবে, আমি ওই হাজার ক্রুশ বিদ্ধ হয়ে হেঁটে যেতে হবে। আপনাকেও একই। আমি আপনাকে একটা কথা বলবো যে আপনাকে এগিয়ে যেতে হবে। অনেক মানুষ অনেক কথা বলবে আপনাকে, এগুলো মাথায় নিবেনই না। আপনি যে যুদ্ধের মধ্যে আছেন, যে যুদ্ধ দিয়ে চলছেন, জাস্ট হেঁটে যাবেন। যারা বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করি, আওয়ামী লীগ তো ধরেন একটা পলিটিক্যাল প্রতিষ্ঠান, একটা পলিটিক্যাল পার্টি। আমাদের ধরেন একটা সম্মিলিত আদর্শের জায়গাটাকে আওয়ামী লীগ ধারণ করে, কিংবা ভাইস ভার্সা বলতে পারেন যে আওয়ামী লীগ জনগণের
চাওয়াটাকে একটা বৃহৎ জনগণের চাওয়াটাকে নিয়ে তার পলিটিক্যাল জার্নি শুরু করেছে, আমরা সেই যাত্রায় সামিল হয়েছি। তো আমাদের এই যে যাত্রাটা, এই যাত্রাটা একটু মানে ডিফারেন্ট টাইপের। এই জন্য আমরা প্রায় বলি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পার্টি। এই বাংলাদেশ আওয়ামী লীগে যেমন অর্থোডক্স চার্চের মতো, যে পুরুত মশাইয়ের মতো যেমন আপনার পোপ আছে, যে তারা এক ধরনের নির্ধারণ করে দিতে চায় যে আওয়ামী লীগ ঠিক এইভাবেই চলবে বা আওয়ামী লীগের এইভাবেই ভাবা উচিত, পান থেকে চুন খসলে এক ধরনের আপনাকে, এরা কিন্তু হচ্ছে দলীয় কাঠামোর মধ্যে না, সমর্থকদের মধ্য থেকে বলছি। আবার সমর্থকদের মধ্যে নানান ভ্যারাইটিস আছে, আমরা আসবো সেই আলোচনাতে। দেখা যাচ্ছে অনেক মানুষরা অনেকভাবে নানানভাবে আপনাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে। যেমন আপনি যেটা শুরুতে বললেন, আমি আপনার ক্ষেত্রেও দেখেছি এই অ্যাটাকের শিকার আপনি হয়েছেন, কদিন আগে এগুলোর প্রতিবাদও করেছি, আমার ক্ষেত্রে হয়েছে। এইসব ক্ষেত্রে হতাশা কাজ করে না, এইসব ক্ষেত্রে মাঝে মধ্যে একটু বিরক্তি কাজ করে, তারপরে আমরা আমাদের কাজগুলো করি। এর কারণ হলো যে এই ঘটনাগুলোর পেছনের কারণগুলো আমি এইভাবে দেখি না, আমাদের শক্তির কারণগুলো এইভাবে দেখি যে দেখেন প্রাচীবা, আমরা তো ধরেন একটা পলিটিক্যাল আইডিওলজি ধারণ করি, হ্যাঁ। এখন ধরেন আমি আর আপনি, আমাদের দুজনকে আমি যদি আপনাকে বলি যে আপা আপনি মাথা নিচু করে খালি এই কমান্ড শুনবেন, আমি নিশ্চিত আপনি প্রশ্ন করবেন যে আচ্ছা মাথা নিচু করে যে শুনবো এই লোককে, কার পিছনে দাঁড়াইছি, বা সেম পার্টি সেম কিছু। আপনি যে প্রশ্নটা করছেন এর কারণ হলো এই পার্টিটা আসলে এইভাবেই কাজ করে, সে প্রশ্ন করায়। আপনি জামাতের কথা খেয়াল করেন, জামাতের একজন নেতাকে যদি বা কর্মীকে যদি বলে যে তুই সারাদিন খালি ওকে গালি দিবি, ওদের বট বাহিনী সারাক্ষণ গালি দিবে। ও জিজ্ঞেসও করবে না ওর আমিরকে যে কেন গালি দিব, ওর মাথায় প্রশ্নটা আসবে যে আমার আমির বলেছে গালি দিতে, তাই আমি গালি দিচ্ছি। যুদ্ধে কিন্তু এটা একটা ভালো স্ট্র্যাটেজি, খারাপ না, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি ইন সাম কনটেক্সট। আমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা নাই, আমাদের মধ্যে আমরা প্রশ্ন করি, এমনকি আমাদের দলীয় অনেক বড় বড় নেতাদেরকে আমরা প্রশ্ন মানে করি। এর কারণ হলো যে আমরা নিজেদেরকে একটা খুবই ধরেন উদার মনস্ক চিন্তা ভাবনার মানুষ বলে মনে করি, ওপেন মাইন্ডেড, যে আমরা অনেক কিছুকে ধারণ করতে পারি, নিতে পারি। তো সবকিছু মিলিয়ে যেটা হয়েছে যে আওয়ামী লীগের সব হাত পা এক না। আওয়ামী লীগের ছায়াতলে যেমন কোনো মানুষ এসেছে, এই যে ধরেন গত 18 মাসে আওয়ামী লীগের পক্ষে যারা বলেছে, সবাইকে আওয়ামী লীগ করে আপা? আই ডোন্ট থিঙ্ক সো। এবং আমি চাইও না সবাই আওয়ামী লীগ করুক। সবাইকে আপনি আওয়ামী লীগ বানিয়ে ফেলাটা খুবই বাজে একটা ব্যাপার হবে। কেউ এসেছে প্রধানমন্ত্রীকে ভালোবাসেন বলে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন বলে, কেউ প্রধানমন্ত্রীকে হয়তো অপছন্দ করেন কিন্তু বঙ্গবন্ধুর অপমানটা নিতে পারেননি। কেউ ধরেন বঙ্গবন্ধুকে সমালোচনা করেন বটে, কিন্তু 32 নাম্বারটাকে তার কাছে একটা তীর্থস্থান, একটা ঐতিহাসিক স্থান মনে হয়, এটাকে সে মেনে নিতে পারে নাই। কেউ মনে করে যে বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলে এই দেশের যে চরিত্রটা, যে সব ধর্ম সমান, সব ধর্মের মানুষ সমান, তারপরে মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, কৃষ্টি, ঐতিহ্য, এগুলো সবকিছু হারিয়ে যাবে। ফলে অনেক টাইপের মানুষ, হেলাল হাফিজের কবিতার মতো, এই মানে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, সেই কবিতাটার ভিতরে আছে মিছিলে সব হাত পা এক থাকে না। তো আমাদের দলের মধ্যেই কিছু অর্থোডক্স ধরেন পোপ আছে বা পাদ্রী আছে, বা যদি বলি হচ্ছে ইমাম আছে, বা হিন্দু ধর্ম পুরোহিত আছে, যারা বলে যে এদেরকে একেবারে ঠিক পারফেক্ট হতে হবে আওয়ামী লীগ করতে হলে। আই ডোন্ট থিঙ্ক সো। আমি এই পুরো প্রক্রিয়াটার খুবই বিরুদ্ধে। আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ওপেন পার্টি। এই পার্টিতে একেবারে সমাজের বিলিয়নিয়ার যেমন আছে, যেটাকে আমরা অনেকে বুর্জুয়া বলে, এলিট ক্লাস বলে, আবার একেবারে ধরেন প্রান্তিক লেভেলের কৃষক আছে। এই দুটোরকে সমন্বয় কিন্তু আওয়ামী লীগ করে। যদিও মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা সুনির্দিষ্ট আদর্শ আছে, ওই আদর্শ ধারণ না করলে আপনি এই পার্টির সাথে এমনিও কেই ধরতে পারবেন না। সেই সব কারণে ধরেন আমাদের পেছনে অনেক সময় টন্টিং হয়, অনেক পেছনে লাগে, এবং সেটাকে স্বীকার করে সামনে এগিয়ে যেতে হয়। যাই হোক, তবে বাংলাদেশ আওয়ামী লীগ যে মূল দলটি, তারা কিন্তু এই সমর্থকদের মাঝখান থেকে যে একটা গোষ্ঠী অতি অতি সমালোচক, সেটাকে খুব বেশি ধারণ করে না আসলে। না সেটা করে না, আমি জানি। এবং আমি আপনাকে আওয়ামী লীগ টিকে আছে।
আমি আপনাকে এইটাও বলি, সেটা হচ্ছে যে খুব বিরক্ত হয় এই ধরনের সমালোচনা। এই যারা এইসব সমালোচনাগুলো করে, যারা নিজেদেরকে একেবারে অর্থোডক্স পোপ সেজে বসে আছে, যে রোকেয়া প্রাচী, দেখেন দেখেন দুটো সমালোচনার কথা বলি, আসলে পার্সোনাল কথা হয়ে গেলেও এগুলো মনে হয় আলোচনার মাধ্যমে আসবে। তাহলে যে রোকেয়া প্রাচী কিভাবে আন্দোলন করতে পারছে, কারণ খুঁজে বের করতে হবে। নিঝুম মজুমদার ঠিক কি আশাতে ডিজিএফআই থেকে প্রতি মাসে টাকা পেতাম নাকি আমি, মানে আমার সম্পর্কে এমন সব তথ্য বা আপনার সম্পর্কে এমন সব তথ্য, যে তথ্য ধরেন আমাদের দুজনের কেউই জানি না, কিন্তু যারা তথ্যটা ছাড়ছে তারা জানে। কিন্তু আমি এটাকে না ভিন্ন আলোতে দেখি। প্রথম কথা হচ্ছে যে আপনি যথার্থ বলেছেন, পার্টি হাইকমান্ড এগুলোকে অসম্ভব বাজে ভাবে দেখে, খুবই বিরক্ত হয়, এবং যারা এইসব করছে তাদের প্রতি এক ধরনের ক্ষোভ জন্মাতে থাকে। তাদের কথা হচ্ছে যে দল এমন সংকটে, এমনকি দল যদি সংকটে নাও থাকে, এদের কারণে যে প্রচুর মানুষ আওয়ামী লীগ থেকে সরে যাচ্ছে। ধরেন এই অগাস্ট, জুলাই অগাস্টের সময় প্রচুর মানুষ প্রোফাইল পিকচার লাল করেছে, আমরা যাদেরকে লাল বদর বলি, হ্যাঁ, হয়তোবা ভবিষ্যতেও বলবো। এমনকি আমাদের বন্ধু বান্ধব যারা লাল বদর হয়েছে, হয়তোবা ওদের এখন অনেকেই রিয়েলাইজ করতে পেরে কেউ লজ্জিত হয়ে, কেউ বা আলাদাভাবে নিজের মতো ফাইটটা করছে। ভবিষ্যতে বন্ধুদেরকে মজার চলে লাল বদর আমি বলবোই, ওইটা বলা থেকে বিরত থাকবো না, সেটা হয়তো বা মজা করেই হবে, কোনো গ্রাজ নিয়ে হবে না। কিন্তু আমি না এই মানুষগুলোর আওয়ামী লীগের পক্ষে লড়াইটাকে আমি স্বাগত জানাই। আপনি তো ভাই ওদেরকে দলের সাধারণ সম্পাদক করতে যাচ্ছেন না, আপনি তো ভাই তাকে দলের মন্ত্রীও বানাতে যাচ্ছেন না, এমনকি তারা এটা চাচ্ছেও না। আমি এরকম ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি যারা অসম্ভব রকমের শিক্ষিত, যাদের প্রতি আমার ব্যাপক রাগ ছিল ওই সময়টাতে। একটা দীর্ঘ সময় আমি রাগ পুষেও রেখেছিলাম, কিন্তু একটা সময় আমার মনে হয়েছে যে এইভাবে যদি আমি করতে থাকি বা আমরা করতে থাকি, তাহলে আমাদের দল আসলে কেউই আর করবে না। আমি একটা উদাহরণ হিসেবে আপনাকে আসাদ নূরের কথা বলতে পারি। হ্যাঁ, আসাদ নূর আমাদের পার্টিকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলেছে, তীব্র সমালোচনা করেছে। আমি সেটা জানি, দেখেছি, শুনেছি। কিন্তু ও যখন একটা ফ্রন্টে লড়াই করছে মৌলবাদের বিরুদ্ধে বা রাজাকার আল বদরের বিরুদ্ধে, আপনাকে কিন্তু আসাদ নূরকে আপনার করে নিতে হবে না। ও চায়ও না যে আপনি তার একেবারে হাতের নিচে চলে আসেন, হ্যাঁ, ও ইন্ডিপেন্ডেন্ট মানুষ। কিন্তু আপনি যদি ওকে টন্ট করতে থাকেন, এই লাল বদর লাল বদর লাল বদর, ও না প্রচন্ড রেগে গিয়ে, আওয়ামী লীগের উপর তার হয়তো কোনো রাগ নাই, আমার প্রতি রাগের চোটেই সে আওয়ামী লীগ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে। একটা মানুষ তো এন্ড অফ দ্য ডেতে। আমি অন্য পার্টির ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করেছি। বিশেষ করে খুব ইন্টারেস্টিং একটা কথা বলতে পারি আমি আপনার ফাহাম আব্দুল সালাম আছে বিএনপির, আপনি জানেন, আমি তার নাম ধরেই বলি, তাকে আমি খুবই অপছন্দ করি আসলে, টু বি অনেস্ট। কিন্তু এটাও ঠিক যে সে পড়াশোনা করেছে। আমার শত্রুও যদি খুবই শিক্ষিত হয়, আমি তাকে ওই একটা জায়গাতে একটু রাখি যে না, ফাইটটা ঠিক মতো হবে। তো ফাহাম আব্দুল সালামের সমালোচনা করে সে ভোটের আগে আমাদের ভোট চেয়েছে, আওয়ামী লীগের ভোট চেয়েছে। আনে বানে সে ওই ভোট চাওয়ার সময়ও সে আওয়ামী লীগকে নানান ধরনের গালমন্দ করেছে। মানে ওর রক্তের মধ্যেই আওয়ামী লীগ নিয়ে একটা ঘৃণা আছে। এখন ও ওইটা থেকে বের হতে পারবে না আসলে, কিন্তু তার ভোট প্রয়োজন। সে ভোটের আগে আমাদের ভোট চেয়েছে, আওয়ামী লীগকে পলিটিক্যাল আওয়ামী লীগ এবং একটা নর্মাল আওয়ামী লীগ দুই ভাগে ভাগ করেছে। তো আমি তার সমালোচনা করে একটা ভিডিও বানিয়েছি। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আপা, যে আমার ওই ভিডিওটা জামাতিরা প্রচুর শেয়ার দিচ্ছে। এর কারণ কি জানেন? কারণ জামাতিরা ফাহাম আব্দুল সালামকে দেখতে পারে না ফর সাম রিজন, which is very interesting. I don't know why. জামাতের লোকেরা কিন্তু আমার লেখা শেয়ার দেওয়ার সময় একটাবারের জন্য চিন্তা করে নাই যে এই নিঝুম মজুমদারের লেখা আমি কেন শেয়ার দিব, সারাক্ষণ আমাদেরকে গালমন্দ করে। ও দেখেছে ওর লাভ কোনটাতে, পলিটিক্যালি ওর লাভটা দেখেছে। আপনি ব্যাপারটা বুঝেছেন? আমার কাছে মনে হয় পলিটিক্সে এই ধরনের স্ট্র্যাটেজি, এই জন্য জামাতের কিছু কিছু স্ট্র্যাটেজি আছে ভেরি ইন্টারেস্টিং, যেটা আমার কাছে মনে হয়, যেমন ধরেন একটা যুদ্ধ চলছে, আপনাকে বলে দেওয়া হলো যে আপা এখন কোনো ফার্দার কোশ্চেন করাই যাবে না, এখন সেইটা করতে হবে, সবাইকে এটাই করতে হবে। আপনি যদি এটা না করে ধরেন ওই মুহূর্তে প্রশ্ন করা শুরু করেন যুদ্ধক্ষেত্রে, আচ্ছা আমি যে গুলিটা করব, আমি যে এখানে কাভার শট, ধরেন মুক্তিযুদ্ধের কথাই বলছি, যে কমান্ডার বলছে যে এখন পাকিস্তানি বাংকারে গুলি মারতে হবে। আপনি যদি এখন বলেন আচ্ছা বাংকারে যে গুলি মারবো, কেন মারবো, কি কারণে মারবো, তখন হবে কি আপনি যুদ্ধটাতে হারবেন।
তো আমার কাছে মনে হয় যে আমাদের রাজনীতিতে স্ট্রং ভাবে টিকে থাকার জন্য আমাদেরকে নানান স্ট্র্যাটেজি নেওয়া প্রয়োজন। হয়তোবা অর্থোডক্স পোপেরও দরকার আছে, সমালোচনা তো করেছি, হয়তোবা দরকার আছে ইন সাম কনটেক্সট, একটু একটু কঠোর হওয়ার দরকার আছে। কারণ আমাদের দলে যেভাবে এই গত 16 বছরে প্রচুর বাজে লোকজন ঢুকেছে, তা না হলে ফারুকের মতো লোক আমাদের দলে, রীতিমতো আমাদের দলে সে মানে দলের অংশ হয়ে গেছে। মানে ফারুকের মতো একটা অসম্ভব, তিশার মতো লোকেরা মুজিব সিনেমা করতে পেরেছে, সেখানে সে কত বড় রোল পেয়েছে। এগুলো তো আসলে একটা আদর্শের জায়গা, অভিনেত্রী হিসেবেই শুধু চান্স এগুলোও না। এবং আমি আপনি মুজিব সিনেমাটা তুললেন দেখে বলছি, এবং ওরকম ওই মুজিব সিনেমায় আমরা কিন্তু কোনো ধারে কাছে মুজিব সিনেমার যে ধরেন স্ক্রিপ্টিং এ বা কমেডি বা অন্যান্য যে কাজের জায়গায় কিন্তু আমি লোকের কাছে কিন্তু সুযোগ পাইনি, এবং আমি সেখানে অভিনয়ও করিনি। সবাই যেভাবে মানে অডিশন দিয়েছে, আমিও অডিশনের জন্য আমাকে ডেকেছে, অডিশন দিয়েছি, কিন্তু আমি সেখানে কোনো চরিত্র করিনি বা আমাকে সেই চরিত্রের সাথে যায়নি, যেটাই হোক। তো এখন আমি মনে করি যে সেই সময় যদি আমি এটা নিয়ে প্রশ্ন না তুলে থাকি যে আমাকে নেওয়া হয়নি কেন, আমি তখন মনে হচ্ছে যে আমাকে মানাবে না কোনো চরিত্রের কাজে, আমি ওখানে করছি না। কিন্তু ওখানে যাদেরকে নেওয়া আছে সেটা নিয়ে আমার প্রশ্ন ছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে একজন ডিরেক্টর প্রডিউসার যদি কাস্টিং নিয়ে হ্যাপি থাকে, আমি সেখানে কথা বলার অধিকার রাখি না। কিন্তু আমি এখন দেখছি অনেকে এই মুজিব সিনেমায় তারা অভিনয় করেছে, কার মাধ্যমে অভিনয় করেছে, সেই প্রশ্নের জন্য কিন্তু মনে হচ্ছে যে আমি রোকেয়া প্রাচী দায়ী। এখন এটা আসলে সে জানে আমি দায়ী না, কিন্তু আমাকে কেন প্রশ্ন করছে? কারণ আমাকে আঘাত করবার জন্য সে নানান উসিলা খোঁজে। সেই উসিলাগুলো আসলে কি? সেই উসিলাগুলো হচ্ছে এগুলো। এখন এটা থাকবেই, মাঝে মাঝে আমরা আসলে একটু খারাপ লাগে। আপনি যেরকম অভিনয়ের কথাটা পিওরলি চিন্তা করেছেন, আমি আসলে এখন দেখেন গত 18 মাস আমাদের চিন্তা জগতের নানান ধরনের পরিবর্তন এসেছে। আমরা চোখের সামনে দেখেছি যে নির্যাতন কিরকম বিভৎস হতে পারে। মানে আমরা আমাদের জীবদ্দশাতে ধরেন এমন কিছু প্রত্যক্ষ করিনি যেটা আমাদেরকে গত 18 মাসে প্রত্যক্ষ করতে হয়েছে। যেই আলাপটা আমরা ধরেন অফলাইনে করছিলাম, সেই আলাপটা আমি আরেকবার তুলি এখানে। এরা কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটাকে লোকেট করেছে। তাদের কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি দুর্বলতা আছে। আওয়ামী লীগ করে না, কিন্তু আওয়ামী লীগের প্রতি দুর্বলতা আছে। তারাই হচ্ছে বাংলাদেশের যে শিল্প সংস্কৃতি, এই জায়গাগুলোকে তারা কমান্ড করছে বা এই জায়গাগুলোতে তারা রাজত্ব করে বেড়াচ্ছে। এখন এই জায়গাটা বোঝাতে গেলে তো সমস্যা, কারণ যেই মৌলবাদীরা, এরা তো ধরেন একটা সামান্য পেঁচার ছবিকে দেখলেও তারা মনে করে যে পেঁচাকে মনে হয় আমি পুজো করতে গেছি। আপনার যে পয়লা বৈশাখে একটা পেঁচার ছবি দেখলেও সেটা নিয়ে প্রশ্ন তোলা, একটা মাছের কুলো, সে মাছের কুলো দেখলেও তারা প্রশ্ন। একটা গান ধরেন গেয়েছি, তোমার পরে ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, সেটা নিয়ে মৌলবাদীরা ওয়াজ করছে যে মাথা শুধু আল্লাহর দিকেই ফেরানো যায়, বা এইটা কেন গানের মধ্যে থাকবে। অথচ এগুলো যে মেটাফোর, এগুলো যে একটা ভালোবাসার একটা চিহ্ন মাত্র। তোমার পরে ঠেকাই মাথা মানে হচ্ছে যে মাথায় ঠেকিয়ে কেউ রাখে না, আসলে শ্রদ্ধার জায়গাগুলো যে বলা, এগুলো মূর্খদেরকে শেখানো টাফ। ফলে তারা যেটা করেছে, তারা আমাদের এই শিল্প সংস্কৃতির এই জায়গাটাতে মূলত অ্যাটাকটা করেছে। যেমন আপনি বলছিলেন না যে আপনার যে হামনাতের প্রোগ্রাম করেছে 21শে ফেব্রুয়ারি, লন্ডনের হাই কমিশনে, ওখানে ভাষা দিবসের প্রোগ্রামে হামনাতের মানে এরকম কিছু একটা ভিডিও দেখলাম আমি আর কি। ধরেন এটাতে আমি কেন হেসেছি, হাসার কারণ হলো দেখেন ভাষা, এই যে 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে অনেকে শহীদ হয়েছে, ভাষার জন্য জীবন দিয়েছে। তাদের রুহের মাগফিরাতের জন্য অনেকে ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারে, এইটা নিয়ে না আমার কোনো, কিন্তু যারা করছে তারা তো আসলে ওই রুহের মাগফিরাতের জন্য করছে না। আপনাকে আপনি যদি রিয়েলি বুঝতে পারতেন যে এই ভাষা শহীদদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ছে, কবর জিয়ারত করছে, তাহলে আপনি বুঝতে পারতেন যে আসলে এটা পিওরলি ধার্মিক একটা ব্যাপার থেকে করছে। আমি না ওই জায়গাতেও আমার কোনো সমস্যা কেন থাকবে, আমি বরঞ্চ এটাকে ওয়েলকামও করি। কিন্তু যারা করছে তারা তো বদমাস, তারা তো ওই ধান্দা থেকে করছে না।
তারা চিন্তা করছে যে ন্যায় বিচার শব্দটাকে কিভাবে পাল্টে দিয়ে ইনসাফ বানাতে হবে, নির্যাতিত শব্দটাকে মানে বাদ দিয়ে কিভাবে মজলুম বানাতে হবে, বিপ্লব শব্দটাকে কিভাবে ইনকিলাব করতে হবে। ওর তো ধান্দা হচ্ছে যে, আপনি বহুব্রী নাটকটার কথা তো আপনার খেয়াল আছে মনে হয়, তাই না? আমাদের সময় আমরা এই নাটকটা, আমাদের কৈশোরে আমরা এই নাটকটাকে খুব উপভোগ করতাম। সেখানে একজন চরিত্র ছিল, নাম হচ্ছে ইমদাদ খন্দকার। নাটকে বলতো ইমদাদ খনকার। হ্যাঁ, তো সেই ভদ্রলোক যখন আসে ওই বাড়িতে, সোবান সাহেবের বাড়িতে, সোবান সাহেব মুক্তিযোদ্ধাদের তার শেষ জীবনে তার পেনশনের টাকা দিয়ে সে একটা মহৎ কাজ করতে চায়। আসাদুজ্জামান নূর, নাটকের নাম হচ্ছে আনিস, সে বলে যে স্যার আপনি একটা কাজ করেন, আপনার সারা জীবন কেটে যাবে, আপনি তো মাছ নিয়ে চিন্তা করেন, গরিবদেরকে নিয়ে চিন্তা করেন, এমন একটা চিন্তা আপনার মাথায় ঢুকাই যে আজীবন আপনার এটা নিয়ে কেটে যাবে। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে শহীদ, তাদের আপনি লিস্ট করে ফেলেন, নাম লিস্ট করে ফেলেন। হ্যাঁ, তো ইমদাদ খনকার হঠাৎ করে খুবই মুক্তিযুদ্ধ প্রেমী সেজে যায় এবং সেইখানে সে কয়েকজন রাজাকারের নামও ঢুকিয়ে দেয় মুক্তিযোদ্ধার তালিকাতে। তো সে তার তখন তার যে নাতনি পুতুল, পুতুল বলে যে দাদা তুমি দুইটা রাজাকারের নাম কি কেন ঢুকাইলা? তখন সে তার ভয়ঙ্কর বাজে একটা হাসি দিয়ে বলে, দিলাম সন্দেহ ঢুকোয়ে। এই যে আমার রাজনীতি, আমার কালচারে হঠাৎ করে একটা সন্দেহ ঢুকোয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের ধান্দা। আপনি সালাম, রফিক, বরকতের জন্য যদি 2 রাকাত না, আপনি 500 রাকাত নফল নামাজ পড়েন, আই উইল অ্যাপ্রিসিয়েট, এবং আই থিঙ্ক ইউ উইল অলসো অ্যাপ্রিসিয়েট। তাদের জন্য কেউ যদি মিলাদ মাহফিল করে, কেউ যদি দোয়া খায়ের করে, পারফেক্টলি ফাইন। কিন্তু আপনি তো আসলে সেটার উদ্দেশ্য করেন না। আপনি উদ্দেশ্যটা করেন হচ্ছে যে আপনার দেশটা যাতে উর্দুতে কথা বলে। আপনি করেন হচ্ছে যে আপনি আমার কালচারের মধ্যে একটা প্যাচ লাগা দিবেন। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে বঙ্গবন্ধুর আপনার যে বইটা আছে, কারাগারের রোজ নামচা এবং অসমাপ্ত আত্মজীবনী, সেই বইয়ের মধ্যে বঙ্গবন্ধু কতবার মজলুম বলেছে, কতবার ইনকিলাব বলেছে, কতবার এটা বলেছে, সেইটা নিয়ে এসেছে। ব্যাপারটা এমন যে বঙ্গবন্ধু যেহেতু বলেছে, তাই আমরা বললে সমস্যা কোথায়? ইন্টেনশনটা আসলে এই জায়গাতে। আপনি 2 দিন আগে বঙ্গবন্ধুর বাড়িটা আপনি জ্বালিয়ে দিলেন, এখন আপনি বঙ্গবন্ধুতে আশ্রয় নিচ্ছেন। আপনি পারলে বঙ্গবন্ধুর আত্মজীবনীর সমস্ত কপি আপনি পারলে পুড়িয়ে দেন। কারাগারের রোজ নামচা আপনি দেখলাম আমরা লাইব্রেরি থেকে নিয়ে, যতখানে মুজিব কর্নার ছিল আপনি মুজিব কর্নারের বই নিয়ে নিয়ে পড়ালেন, সেই সব ছবি তো আমাদের কাছে আছে। সেই আপনি আজকে আমার সাথে তর্কে জেতার জন্য বঙ্গবন্ধু কয়বার মজলুম বলেছেন আর ইনসাফ বলেছেন, সেইটা আপনি নিয়ে এসেছেন আপনার যুক্তির জন্য। কিরকম প্যাথেটিক চিন্তা করেছেন? ইনসাফ শব্দটা বা মজলুম শব্দটা আমি যে আমার জীবনে কোনোদিন বলি নাই তা তো না। হ্যাঁ, কতবার বলেছি ভাই এটা কি আমার সাথে ইনসাফ করলেন, আমরা কথা কথা বলেছি সেটা। ওরা তো বলছে অন্য কারণে, অন্য উদ্দেশ্য নিয়ে। যে ছেলেটা বলছে যে পেহেলিবার জামাতকে ভোট দিতে গিয়েছি, দেখেন ভাষার সাথে তো আমার শত্রুতা নাই আপা, আসলে কোন মানুষের ভাষার সাথে আমার আসলে শত্রুতা নাই, অনেকে এটা ভুল বোঝে। কিন্তু পেহেলিবার যে ছেলেটা বলেছে সে আসলে বিহারি, তাই বলছে, কারণ এটা তার মাতৃভাষা। আমরা এটা নিয়ে ট্রল করলো, ওটা তার মাতৃভাষা, সেটা বলেছে, বরঞ্চ যে বাংলায় কথা বলছে ওটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু যে লোকটা বাঙালি, সে যখন ইচ্ছাকৃত ভাবে পেহেলিবারটা বলছে, ও আপনাকে এটা ইনজেক্ট করার জন্য, বিকৃত করার জন্য, সেটা সমস্যা। যাই হোক, আমরা ভাষা সমস্যা বা এই কালচারাল ফেসিস আপনাদেরকে বানিয়েছে, বিশেষ করে আপনারা যারা, তারা জানে একটা জিনিস, তারা পরিষ্কার ভাবে জানে যে ভাষার উপরে যদি কমান্ড না করতে পারে, কালচারের উপরে কমান্ড না করতে পারে, তাহলে আপনার এখানে টিকে থাকা দায়। আমি আমার ছোটবেলা থেকে মিলাদ পড়তাম, বাসাতে মিলাদ পড়া হতো। আমার আব্বা অত্যন্ত বাজখাই গলাতে মিলাদের মাঝখানে পড়তেন বালাগাল উলা বি কামালি কাসাফাত দুজা বি জামালি, আপনার শেখ সাদির একটা কবিতা, এই সম্ভবত তিনি বলতেন, মানে এটা মিলাদে কিন্তু এটা বলা হতো মিলাদ শেষে, তুমি যে নূরেরও নবী, নিখিলে ধ্যানেরও ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত ছবি, এই কাসিদ বলে মনে হয়। এইটা সুরে বাঁধা, কিন্তু এইটা শুনে পাচিয়াপা মিলাদের সময় আমি আমার চোখের জল থামাতে পারতাম না, মানে অসম্ভব আবেগী একটা জায়গা ছিল। কারণ 21শে ফেব্রুয়ারি তো আমার দাদার মৃত্যুবার্ষিকী। তো প্রতি বছর এই দিনে মিলাদ হতো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আব্বা অনেক বছর হয়ে গেল আব্বা মিলাদ বন্ধ করে দিয়েছে। তা আমি বললাম যে মিলাদ কেন? বলে যে এইটা বিদআত, চারদিকে শুনি। তো আমার কাছে মনে হলো যে
আমরা যখন মনে আছে ইয়া নবী সালাম আলাইকে আমরা সবাই তারা যেতাম, সেদিন দেখলাম যে এরা বসে বসে এই কাহিনী, মানে আমাদের যে চেনা কালচার গুলো সব শেষ হয়ে যাচ্ছে। সবে বরাতের সময় আমরা প্রতি বাসাতে হালুয়া আর রুটি দিতে যেতাম। আপনি নিশ্চয়ই এই হ্যাঁ একদম, এটা আমরা ছোটবেলায় আমাদের প্রধান কাজ ছিল এটা। আমরা প্রতি বাসাতে, এবং আমাদের বাসাতে যারা ট্রে নিয়ে আসতো তাদের ট্রেটা আমরা খালি দিতাম না, আমরা দিয়ে দিতাম। আমাদের হয়তো বা বাসাতে আমি গিয়েছি পাশের বাসায়, বাসায় আর কেউ নাই, অন্য একটা বাসা থেকে ট্রে এসেছে, মা আর বোনরা সাজিয়ে দিয়ে দিয়েছে ওই ট্রেটা। এটা একটা কালচার ছিল, আমাদের এই কালচারটা নষ্ট করে দেওয়া হয়েছে। দিস ইজ এ পার্ট অফ এ কালচার। মানে ধর্মীয় কতটুকু ব্যাপার আছে জানি না, ইট বিকেম পার্ট অফ এ কালচার। আচ্ছা, আমরা এই যে মিলাদ পড়তাম, এই মিলাদকে বন্ধ করে দেওয়া হলো বেদাতের কথা বলে, নানান ধরনের আলতু ফালতু জিনিসপত্র। আমাদের দেশে ধর্মীয় যারা ব্যক্তিরা ছিলেন, হঠাৎ করে আমি দেখতে পেলাম যে গত 10 বছর 15 বছর ধরে বোরকা হিজাবের প্রচলন শুরু হয়েছে। আমার এই কথাটা যখন আপনি আমার মুখে শুনবেন, তখন আপনার কাছে মনে হতে পারে ফার্স্ট ইনস্ট্যান্স, আচ্ছা উনি কি বোরকা এবং হিজাবের বিরুদ্ধে কিনা? একেবারেই না। আমি আপনাকে ইনজেক্টিং কালচারের কথা বলছি। আমাদের মেয়েরা যখন যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধের সময়, আপনি দেখবেন যে একটা গাড়িতে বসে আছে হাতে পিস্তল সহ, মেয়েদের চুল খোলা, তারপরে হচ্ছে যে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে যাচ্ছে, সব মেয়েরা সাদা শাড়ি মনে হয় পরেছে, কালো রঙের পার, এরকম শৌকের ব্যাপার। দেখেন, আমি কিন্তু কোন পোশাক ভালো কোন পোশাক খারাপ সে আলাপে যাব না। আমি খালি বলছি যে এগুলো চিরায়ত বাঙালি দৃশ্য ছিল। আপনি আমার অ্যাটাকগুলো করলেন কোন জায়গাতে আপনি মনে করতে পারবেন, সেটা হচ্ছে যে পহেলা বৈশাখটার উপরে আপনি প্রথম অ্যাটাকটা করলেন। গত প্রায় 15-20 বছর ধরে ছোট ছোট আলাপ তুললেন আপনি। আলাপ তুললেন কেন, এবং আলাপ তুললেন কোথায়? আমি দুইটা আলাপ করি আপনার সাথে। আপনি আলাপগুলো তুললেন হচ্ছে ওয়াজের সময়। আপনাকে ওয়াজ করতে কেন বলা হয়েছে, কেন ওয়াজ করতে আপনাকে বাধা দেওয়া হয়নি? কারণ আপনি ওয়াজে আল্লাহর কিতাবের কথা বলবেন, নবীর কাছে পাঠানো ওহির কথা বলবেন, সেগুলোর ব্যাখ্যা দিবেন, মানুষজন যাতে খারাপ কর্ম না করে, ধর্মের ভিত্তিতে সে জীবন যাপন, আপনি যেটা বলতে চান সেটা আপনি বলবেন। অথচ আপনি ওয়াজের মধ্যে কি আলাপ করেন? রাশমিকা মান্দানা, তারপরে হচ্ছে ওই নায়িকাটার নাম যেন কি, বাংলাদেশের পরিমণি, তারপরে হলো আপনি আলাপ করছেন হচ্ছে আমরা যে কতটা নাস্তিক হয়ে গেছি সেই আলাপ, আমাকে নিয়ে তো সারাদিন গালিগালাজ করতে ওয়াজে, এইসব আপনি আলাপ করেছেন। তাহলে আপনি পুরো ধর্মীয় যে আপনার যেই বয়ানের সুযোগ বা বক্তব্য দেওয়ার যে সুযোগ, সেটি আপনি কাজে লাগিয়েছেন কালচারের উপরে অ্যাটাকে এবং ঘৃণা চর্চাতে, এবং নারী বিদ্বেষ দিয়ে। এটা নারী বিদ্বেষ তো ধরেন মানে একটা ভয়ঙ্কর, যেমন আব্দুল লোক আছে, সে তো বলে নারী মানেই নাকি পাপ। আমি সেদিন ফেসবুকে লিখেছিলাম যে এরা মনে হয় হনুমানের গর্বে হয়েছে, এরা কোন নারীর গর্বে হয়েছে বলে আমার। এবং এদের যে ভাষা, এরা যেসব কথা প্রচলন করেছে সেগুলো না বলা যায় না শুনতে পাওয়া যায়, মানে ভয়ঙ্কর। দেখেন, আমি যেরকম ফ্যামিলিতে জন্মেছি, আমি কিন্তু খুবই ধরেন একেবারে নামাজ না পড়লে পিটা ফাটা ফেলবে এই টাইপের ফ্যামিলি না। মাই ফ্যামিলি সো লিবারেল ইন দ্য সেন্স, নামাজ পড়তে বলতেন, সকালবেলা ঘুম থেকে উঠতে বলতেন। আমার মাকে আমি আজীবন এই 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখেছি। একই সাথে আমার মাকে আমি নামাজের পরে আমি আব্দুল আলিম, আব্বাস উদ্দিনের গান শুনতে দেখেছি। আমার মার থেকে তো আমি বই পড়াগুলো শিখি। আমি ওই সময় মার হাতে দেখেছি লেডি চ্যাটার্লির মামলা পড়ছেন, জহির রায়হানের 1000 বছর ধরে। আমাকে তো সেই দিন চেন্নাইতে মা পাগল করে ফেলেছে, যে আকবর হোসেনের কয়েকটা বইয়ের নাম দিয়েছে, তারপরে ফাল্গুনী মুখোপাধ্যায়ের নাম, পাগল করে ফেলেছে, এই বইগুলো লাগবে, এইগুলো লাগবে। সো আমাদের কালচারটা এমন ছিল আসলে। এখন আলোচনার বিষয়টা কোন জায়গাতে আমরা করছি? আলোচনার বিষয় হচ্ছে যে ওরা জানে যে কালচারের উপরে যদি আপনি আধিপত্য বিস্তার না করতে পারেন, এইটাকে যদি আপনি মুছে দিয়ে তার কালচারে না যেতে পারেন। আপনি কবে কোথায় শুনেছেন যে আমার মাথাতে ব্যান্ডানা দিয়ে আমি ঘুরেছি ওই সৌদির মতো? ওদের তো ভাই অনেক মরু বৃষ্টি হয়, ওদের গরম, মাথায় হিট লাগে, তাই ওই কারণে মাথায় স্কার্ফ দেয়। আমি আমার এই জুন মাসের ঠাডা রোদে আমি আপনার এইসব জব্বা পরে বসে আছি, ওয়াই? এবং বোরকা, এখন ইতিহাস যদি ঘাটতে যান, এই যে নাকে নোলক বলেন, তারপরে এই যে নারীদেরকে এরকম জোর করে বলা হয়, সেসবের ইতিহাস আপনি দেখেন, বন্দিত্বের ইতিহাস আছে, নারীদের উপরে টর্চারের ইতিহাস আছে। বোরকা যেটা, সে বোরকা নারীদেরকে কেন পরিধান করতে হয়েছে সেই খোঁজও আমাদের নেওয়া উচিত। হ্যাঁ, সো এন্ড অফ দ্য ডেতে আমাদের কালচারাল
অ্যাগ্রাসনটা এমন ভাবে তারা তৈরি করতে চাচ্ছে যে ওই যে বলে না যে খচ্চর কখন হয়, যেমন এটা গাধাও না গরুও না, এটা দুটার কি একটা সংমিশ্রণে যেন খচ্চর হয়। আমাদের এখন কালচারটাকে একটা খচ্চর সংস্কৃতিতে আপনার রূপান্তরিত করবার চেষ্টা করা হচ্ছে। সো এইটার অন দ্য কন্ট্রারি বিপরীত দিকে আমি প্রতিবাদও দেখি, বিশেষ করে এবার জামাতে ইসলামের এই যে তাদের পলিটিক্যাল এত আধিপত্য, তারা নাকি ক্ষমতাতে চলেই যাবে। আমি কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করেছি নারীরা যখন এটাতে প্রতিবাদ করেছে। এবং গতকাল তাদেরই এক বিজয়। ভদ্রমহিলাকে দেখলাম, ভেরি ইন্ডিপেন্ডেন্ট এক ভদ্রমহিলা, ওনার নাম হচ্ছে তনি। উনাকে আমি এমনি রিলস টিলসে দেখতাম, কিন্তু সেই ভদ্রমহিলা এককভাবে সংবাদ সম্মেলন করেছে। আমি তার গার্ডস দেখে খুবই বিমোহিত এবং আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি যে তিনি জামাতের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, বলেছেন। ও মানে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করব, খুবই তাকে প্রণোদনা দিতে চাই এবং প্রেরণা